আমি একজন ২২ বছরের তরুণী নর্তকী। আমার নাম নাফিসা পারভীন। আমি ভারতনাট্যম নৃত্য পারদর্শী ছিলাম। আমি একজন মুসলিম পরিবারের হয়েও নৃত্যশিল্পে অনেক বেশি পারদর্শী ছিলাম। তাই আমার নিজস্ব একটা নৃত্যের কক্ষ ছিল, যেখানে আমি ছোট বড় সব রকম মেয়েদের নৃত্য শেখাতাম। এদিকে আমি মীর নামের একটি ছেলেকে ভালোবাসতাম। আমি ভালোবেসে মীরকে বিয়েও করেছিলাম। ছেলেটিও আমাকে ভীষণ ভালোবাসতো এবং তার ভালোবাসার টানে আমি তাকে বিয়ে করেছিলাম। এতে আমার পরিবার লোকজনের কোনো আপত্তি ছিল না। তারপর বিয়ের পরে যখন আমি মীরের সঙ্গে শ্বশুরবাড়িতে এলাম, তখন আমার বর বাসর রাতে আমাকে অনেক ভালোবেসে ফলের রস খেতে দিয়েছিল এবং সে নিজেও এক গ্লাস ফলের রস খেয়েছিল। তারপর ওই ফলের জুসটা খাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন চোখ খুলতেই আমার চোখ দুটো কপালে উঠে যায়। কারণ ওই বাসর রাতে আমার বর তো আমার কাছে ছিলই না, বরঞ্চ ৫ জন পরপুরুষ আমাকে ঘিরে বসেছিল এবং আজব দৃষ্টিতে আমার দিকে দেখছিল। তাদের অঙ্গিভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা যেন আমাকে খেয়ে ফেলবে। তারপর আমি যখন ভয়ে আমার বরের নাম ধরে চিৎকার করতে শুরু করি, তখন ওই পরপুরুষেরা হেসে বলল, আমার বর নাকি আর কোনোদিন ফিরে আসবে না। তাই তারা সবাই মিলে আমাকে আসলে আমার বাবার মারা যাওয়ার পরে সংসারের পুরো দায়িত্ব আমাকে নিতে হয়। কারণ আমার ভাই তখন পড়াশোনায় মগ্ন ছিল। সে যেহেতু পড়াশোনায় ভীষণ ভালো ছিল, তাই আমি তার পড়াশোনায় ক্ষতি হতে দিতে চাইনি। তার ইঞ্জিনিয়ারিং পড়ার খুব ইচ্ছে ছিল। আমার ভাই অনেক মেধাবী ছাত্র ছিল বলেই আমিও তার জন্য কষ্ট করে টাকা ইনকাম করে তার পড়াশোনায় খরচ করে দিতাম। এদিকে আমার মা বাড়িতে বসে খাবার হোম ডেলিভারি করতো। কাস্টমারদের পছন্দের খাবার দাবার রান্না করে সময় মতো তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতো এবং সেখান থেকে আমার মা কিছু টাকা ইনকাম করে নিত এবং মায়ের ইনকাম করা টাকা দিয়ে আমাদের সংসার চলতো। এইভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন হঠাৎ করে আমার নাচের ক্লাস বন্ধ হয়ে যায়। কারণ কিছু মানুষ চাইছিল না যে আমি নাচের ক্লাস করি। তাই তারা আমার ছাত্রছাত্রীদের অনেক বিরক্ত করত, আর তার জন্য আমার নাচের ক্লাসটাও বন্ধ হয়ে যায় এবং আমার ইনকাম করার সেই রাস্তাটাও বন্ধ হয়ে যায়। আর আমার ইনকাম বন্ধ হয়ে যাওয়ার আমি অনেক বেশি চিন্তিত ছিলাম যে এবার কিভাবে আমার ভাইয়ের পড়াশোনার খরচ তুলব। ঠিক ওই সময় আমার দূর সম্পর্কের এক চাচা আমাদের বাড়িতে আসে। আমাদের সেই দূর সম্পর্কের চাচাকে দেখা মাত্রই আমরা অনেক খুশি হয়েছিলাম, কারণ একমাত্র উনিই তো ছিলেন যিনি বাবা মারা যাওয়ার পরে অন্ততপক্ষে আমাদের খোঁজ খবরটুকু নিতেন। উনি সেদিন অনেক খুশি হয়ে আমার মাকেও আমাকে বললেন আমাদের জন্য নাকি একটা খুশির খবর আছে। তারপর উনি বললেন আমার জন্য নাকি একটা ভালো জায়গা থেকে কাজের অফার এসেছে। একটা অনেক বড় ইভেন্ট আছে, যেখানে একবার জয়েন করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। এবং আমি যেহেতু নাচে অনেক বেশি পারদর্শী ছিলাম, তাই আমার চাচা খুব ভালোভাবেই জানতো যে তারা আমাকে খুব সহজে এই নির্বাচিত করবে। তার ২ দিন পরেই আমি যখন খুব খুশি হয়ে চাচার সঙ্গে শহরে আসি, তখন ওই ইভেন্টের যিনি মালিক ছিলেন, উনার সঙ্গে আমি ও চাচা দেখা করেছিলাম এবং ওই মালিক তো মাথা থেকে পা পর্যন্ত আমাকে খুব ভালোভাবে দেখে বলেছিলেন, আজ সন্ধেবেলায় আমার বাকি মেয়েদের সঙ্গে তুমিও ভালোভাবে সেজেগুজে তৈরি হয়ে থাকবে এবং সেখানে গিয়ে নিজের নৃত্যকলা দেখাবে। আমি তখন ওই মালিককে বলেছিলাম, আমাকে এখানে নাচের পরীক্ষা দিতে হবে তো? তখন ওই মালিক আমাকে বলেছিলেন, কোনো পরীক্ষা লাগবে না, সন্ধেবেলায় তৈরি হয়ে থাকবে। এই কথা বলে উনি ৮,০০০ টাকা আমার হাতে অগ্রিম দিয়ে বলেছিলেন, এটা হচ্ছে তোমার প্রথম ইভেন্টের টাকা। একটা ইভেন্টের জন্য ৮,০০০ টাকা দেখে তো আমি খুব খুশি হয়েছিলাম এবং আমার চাচা আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, দেখলি তো তোকে কত ভালো জায়গায় আমি কাজ দিয়েছি।
তারপরে সেদিন সন্ধ্যাবেলায় যখন আমি বাকি মেয়েদের সঙ্গে তৈরি হচ্ছিলাম, তখন জানি না কেন আমার মনে একটু খটকা লেগেছিল। কারণ বাকি যে মেয়েরা ছিল তারা আমাকে দেখে বলেছিল, আরে নাফিসা, চিন্তা করিস না, শুধুমাত্র কোমর দুলাতে পারলেই কাজ, এর থেকে বেশি আর কিছুই করা লাগবে না। সেদিন যেহেতু আমার প্রথম ইভেন্ট ছিল, তাই আমি একটু ভয়ে ছিলাম, কিন্তু আমার সঙ্গে বাকি যে তিনটে মেয়ে ছিল তারা আমার মনে সাহস দিয়েছিল। কারণ আমি আগে বাচ্চাদের একটা কক্ষে নাচ শেখাতাম, কিন্তু আমি কখনো কোনো ইভেন্টে গিয়ে নাচ করিনি। তারপর আমরা যখন চারজনে তৈরি হয়ে গেছিলাম, তখন আমাদের দেহরক্ষী আমাদেরকে ডেকে বললেন, তোমরা তাড়াতাড়ি নিচে চলে এসো, গাড়ি চলে এসেছে। ওই দেহরক্ষীর নাম ছিল মীর। তারপর আমাদের দেহরক্ষী মানে মীর আমাদেরকে সেখানে নিয়ে গেছিল যেখানে আমাদের ইভেন্ট হওয়ার কথা ছিল। মীরের কাজ ছিল মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া, আবার মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে আসা। কিন্তু যেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গিয়ে দেখি কোনো স্টেজ বা মণ্ডপ ছিল না। সেখানে তো অনেক ধনী ব্যক্তিরা ছিল যারা শুধু আমাদেরকেই ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু আমি সেখানে কোনো স্টেজ বা মণ্ডপ দেখতে পাইনি যেখানে আমরা নিজেদের নৃত্যকলা দেখাবো। তারপর আমি যখন কোনো স্টেজ দেখতে না পেয়ে বাকি মেয়েদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে তো কোনো স্টেজ বা মণ্ডপ নেই, তখন আমার সঙ্গে থাকা বাকি মেয়েরা যা বলেছিল সেটা শুনে তো আমার পুরো মাথা ঘুরে উঠেছিল। আসলে ওই মেয়েরা বলেছিল, আরে নাফিসা, কোনো স্টেজ লাগবে না, আমাদের তো এটাই কাজ যে বড় লোকদের সামনে কোমর দুলিয়ে টাকা ইনকাম করা। তখন আমার আর কোনো কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার চাচা আমাকে কোন জায়গায় কাজ করাতে নিয়ে এসেছে, এবং সেই জায়গায় কিন্তু আমার চাচাও মালিক উপস্থিত ছিলেন। তারপর আমি যখন সব কিছু জানতে পেরে মালিকের কাছে গিয়ে বলেছিলাম যে এই হচ্ছে আপনার ইভেন্ট, ইভেন্টের নাম করে এইসব নোংরা মানসিকতার লোকেদের কাছে আমি নাচ করতে পারবো না। ইভেন্টের নাম করে আপনি তো আমার সঙ্গে ছলনা করেছেন। আমার সব কথা শুনে মালিক তখন অনেক বেশি রেগে গিয়ে আমার চাচাকে ডেকে বলেছিলেন, তোমার ভাতিজিকে ভালো করে বুঝিয়ে বলো যাতে এখানে কোনো রকম ঝামেলা না করে, কারণ এখানে সব বড়লোক কাস্টমাররাই আসে। আমার চাচা তখন আমাকে নিজের কথার চালে ফাঁসানোর অনেক চেষ্টা করেছিলেন। এটা বলে যে আমি যদি এই কাজটা ছেড়ে দিই তাহলে আমার ভাইয়ের পড়াশোনার টাকা কোথা থেকে আসবে। আমি তখন মালিক ও আমার চাচাকে বলেছিলাম আমি অন্য কাজ করব, তাও ভালো, কিন্তু আমি এই ধরনের নোংরা লোকেদের কাছে নিজের মান সম্মান কোনোদিনই নষ্ট করব না। আমি এইসব লোকেদের সামনে নাচতে পারবো না। তখন মালিক অনেক রেগে আমাকে বলেছিলেন, তাহলে আমার ৮,০০০ টাকা আমাকে এক্ষুনি ফেরত দাও আর বেরিয়ে যা এখান থেকে। তোর মতো আমি অনেক মেয়ে পেয়ে যাব। তারপর আমি ব্যাগ থেকে ৮,০০০ টাকা বের করে মালিকের হাতে দিয়ে সেখান থেকে রাগ করে পরের দিন সকালে বাড়ি ফিরে চলে এলাম। এবং সেদিন আমার মন মেজাজ খুব খারাপ ছিল, কারণ আমি চাচার ওপর ভরসা করে ওনার সঙ্গে গিয়েছিলাম, কিন্তু উনি তো আমাকে অন্য কাজে নিযুক্ত করেছিলেন যে কাজে মেয়েদের মান সম্মান বলে কিছুই থাকে না। কারণ ওই ধরনের কাজ যে কোনো সময় যে কোনো মুহূর্তেই যে কোনো লোক শরীরে স্পর্শ করতে পারে এবং এতে আমরা কিছু বলতে পারবো না। আর আমার কাছে তো আমার মান সম্মান অনেক মূল্যবান ছিল, তাই আমি টাকাটাকে সাইডে রেখে নিজের মান সম্মানের কথা ভেবে ওই কাজ ছেড়ে বাড়ি ফিরে চলে এসেছিলাম। বাড়ি ফিরে আসা মাত্রই আমার ভাই অনেক খুশি হয়ে আমাকে জিজ্ঞেস করলো, আপু, তোমার প্রথম ইভেন্ট কেমন হলো? ঠিক ওই সময় আমার ভাই ও মাকে কিছু বলার আগেই আমাদের বাড়ির বাইরে কিছু লোক জড়ো হয়েছিল এবং আমার মাকে উল্টো পাল্টা কথা বলেছিল। তারপর আমরা যখন বাড়ির বাইরে আসি তখন ৫ থেকে ৭ জন লোক আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল ও তার মাঝে ২ জন লোক
এগিয়ে এসে আমার মাকে বলল, হোম ডেলিভারির নাম করে আমাদেরকে এত জঘন্য খাবার দিচ্ছ? তোমাদের লজ্জা করে না? আমরা টাকা দিয়ে তোমাদের কাছ থেকে খাবার কিনে খাই, তার বদলে তোমরা আরশোলা দেওয়া ভাত ও তরকারি আমাদের খাইয়ে মেরে ফেলার ধান্দা শুরু করেছো। আজকের পর থেকে আমরা কেউ আর তোমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিব না। আমি তখন এগিয়ে এসে তাদের সবার সামনে হাত জোড় করে বলেছিলাম, আপনাদের হয়তো কিছু ভুল হচ্ছে, কারণ আমার মা খুব যত্ন সহকারে ও পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের হোম ডেলিভারি দেয়। তার মাঝে একটা লোক তার হাতের টিফিন বক্সটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, অতই যদি যত্ন সহকারে আমাদের খাবার দিত, তাহলে এই ভাতের মধ্যে আরশোলা কোথা থেকে এলো? তারপর টিফিন বাটি ছুঁড়ে ফেলে দেওয়ার পরে যখন ভাতের দিকে আমাদের চোখ পড়ল, তখন দেখলাম সত্যিই তো ভাতের মধ্যে বেশ কয়েকটা মরা আরশোলা ছিল, যেটা থেকে আমারও শরীর যেন কেমন করতে শুরু করেছিল। এবং সেদিনের পর থেকে আমার মায়ের ব্যবসাও বন্ধ হয়ে গেছিল। এবং সেদিন আমি আমার মা ও ভাইকে কিছুই বলিনি যে আমি যেখানে কাজ করতে গেছিলাম সেটা কী ধরনের কাজ ছিল, কারণ বাধ্য হয়ে আমাকে আবার চাচার কথা শুনে ওই মালিকের কাছেই কাজ করতে যেতে হয়েছিল, কারণ আমার সব রাস্তা বন্ধ হয়ে গেছিল। অগত্যায় যখন আমাকে মালিকের কাছেই আবার কাজ করতে আসতে হয়েছিল, তখন আমি বাধ্য হয়ে এটাকেই আমার ভাগ্য বলে মেনে নিয়েছিলাম। তাছাড়া তো আমার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ আমার মা ও ভাইয়ের দেখাশোনার জন্য আমাকে বাধ্য হয়ে এই কাজে নিযুক্ত হতে হয়েছিল। তারপর মালিক যেখানে আমাকে ও আরও বাকি মেয়েদেরকে নাচ করতে পাঠাতো, সেখানে আমরা গিয়ে নাচতাম এবং আমাদের সঙ্গে দেহরক্ষী মীর যেত। এবং আমরা যে বাড়িতে থাকতাম, মাঝে মধ্যে মীর আমাকে সে বাড়িতে ছেড়ে দিয়ে আসতো। বিশেষ করে যেখানে আমার মালিক আমাকে একাই নাচতে পাঠাতো, সেখানে মীর আমার সঙ্গে থাকতো এবং আমার কাজ হয়ে যাওয়ার পরে খুব যত্ন সহকারে মীর আমাকে বাড়িতে নিয়ে আসতো। এদিকে মালিকের কাছে কাজ করার পরে আমি অনেক টাকা রোজগার করেছিলাম এবং আমার পরিবারের অভাব দূর হয়ে গেছিল। এদিকে মীরের আমার প্রতি হাবভাব দেখে ধীরে ধীরে বুঝতে পারি যে মীর আমাকে পছন্দ করতে শুরু করেছে। কারণ একদিন যখন একটা অনেক বড়লোক পরিবারের ছেলে পার্টি করছিল, ওই পার্টিতে মালিক শুধু আমাকেই একা পাঠিয়েছিলেন এবং আমি যখন পার্টিতে গেছিলাম নাচ করার জন্য, তখন কিছু ছেলে আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছিল। তখন মীর ওই ছেলেদের মেরেছিল আমার সঙ্গে নোংরামি করার জন্য। তখন মালিক মীরের সামনে এসে মীরকে এক থাপ্পড় মেরে বলেছিল, তুই আমার চাকর, তাই তোর কিভাবে সাহস হলো আমার ক্লায়েন্টদের সঙ্গে এত খারাপ ব্যবহার করার? বেশি বেয়াদবি করলে তোকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। মীর তখন মাথা নিচু করে মালিককে বলেছিল, আপনার এই নোংরা কাজের আমার কোনো দরকার নেই। আপনার এই কাজ আমি এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এই বলে মীর আমার হাত ধরে সেখান থেকে আমাকে বাইরে নিয়ে এসেছিল এবং আমাকে বলেছিল, নাফিসা, তোমার এইসব কাজ করার কোনো দরকার নেই। আমি তখন মীরকে জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার ব্যাপারে এত ভাবছো কেন? তুমি আমার এত যত্ন কেন করো? আমি তো তোমার কেউ নয়। মীর তখন আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, নাফিসা, অনেক দিন থেকেই ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু আমার সাহস হয়নি। কিন্তু আজ আমি তোমাকে সেই কথাটা বলবো। তারপর মীর আমাকে বলেছিল সে নাকি আমাকে অনেক ভালোবাসে ও আমাকে বিয়ে করতে চায়। এদিকে সে যখন আমার কেয়ার করতো, তখন আমার খুব ভালো লাগতো এবং আমিও মনে মনে তাকে পছন্দ করে ফেলেছিলাম। তাই আমিও তাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। এবং তার 2 দিন পরেই মীর আমার মায়ের সঙ্গে দেখা করে বলেছিল আমাকে বিয়ে করে নাকি সে আমাকে নিয়ে চলে যাবে বিদেশে, এবং এটাও বলেছিল যে সেখানে গিয়ে আমরা দুজন মিলে কাজ করব, যা টাকা রোজগার হবে সেটার কিছু অংশ আমার মা ও ভাইকে দিয়ে পাঠাবে, যাতে তাদের কোনো অসুবিধে না হয়। কারণ বিয়ের আগে আমি মীরকে বলেছিলাম যে আমি কিন্তু বিয়ের পরেও কোনো ছোটোখাটো কাজকর্ম করে
আমার মা ও ভাইয়ের দেখাশোনা করব। কিন্তু তখন আমাকে বলেছিল, নাফিসা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার সঙ্গে আছি এবং তোমার মা ও ভাইয়ের দায়িত্ব আজকের পর থেকে আমার ঘাড়ে। কারণ আমি তো অনাথ, আমার তো কেউ নেই, তাই আজকের পর থেকে তোমরাই আমার সব। তারপর আমি ও মীর আমাদের বাড়িতে মৌলানা সাহেবকে ডেকে আমরা একে অপরকে কবুল করেছিলাম এবং আমার মা ও ভাই মীরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ভীষণ খুশি ছিল। এবং আমি যেহেতু মীরের ব্যাপারে সব কিছু আমার মা ও ভাইকে আগেই বলে দিয়েছিলাম যে মীর কীভাবে আমার খেয়াল রাখতো, তাই আমার মা ও ভাই আমার জন্য খুব খুশি ছিল। তারপর বিয়ের দিন রাতে যখন মীর আমাকে নিয়ে বিদেশে যাওয়ার জন্য শহরের দিকে রওনা দেয়, তখন সেদিন রাতে আমরা একটা হোটেলে ছিলাম। সেদিন আমার বাসর রাত ছিল এবং আমি নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে খুব খুশি ছিলাম। ভেবেছিলাম এবার হয়তো আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সঙ্গে এতটা খারাপ হবে। কারণ আমার বাসর রাতে আমার বর মীর যখন আমার কাছে আসে, তখন সে আমাকে খুব ভালোবেসে এক গ্লাস ফলের রস খেতে দেয় এবং সে নিজেও এক গ্লাস ফলের রস খায়। ফলের রস খাওয়ার পরে জানি না কেন আমার কী হয়েছিল, কারণ আমি যখন চোখ খুলি তখন আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। আমার পাশে আমার বর নয়, একজন পরপুরুষ শুয়েছিল এবং আমি যে পরিস্থিতিতে ছিলাম সেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আমার সঙ্গে সব কিছু হয়েছে। কিন্তু আমার আগের রাতে কোনো কিছুই মনে আসছিল না। তারপর যখন ভালো করে চোখ খুললাম তখন দেখলাম আমি তো একটা আলাদা জায়গায় আছি। তারপর আমি যখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে নিজের গায়ের জামা কাপড় ঠিক করে বাইরে গিয়ে আমার বরের নাম ধরে ডাকাডাকি শুরু করলাম, তখন দেখলাম সেখানে অনেক মহিলারা ছিল এবং আমি যখন একটা মহিলাকে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা কোথায়, তখন সে আমাকে ওই জায়গাটার ব্যাপারে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটিটাই সরে গেছিল। তারপর আমি তাড়াহুড়ো করে যখন সিঁড়ি দিয়ে নিচে নামলাম, তখন দেখলাম আমার বর একটা মহিলার সঙ্গে বসেছিল এবং ওই মহিলাটি আমার মায়েদের সমবয়সী হবে। তারপর আমি বরকে দেখতে পেয়ে বললাম, মীর, আমরা এখানে কি করছি? বর তখন আমাকে কোনো কিছু না বলে ওই মোটা মহিলার কাছ থেকে 10 লক্ষ নগদ টাকা হাতে নিয়ে আমাকে সেখানেই ফেলে চলে যাচ্ছিল। তখন আমি কেঁদে কেটে আমার বরের হাতে পায়ে ধরে বললাম, তুমি কিভাবে আমার সঙ্গে এরকম করতে পারলে? বর তখন আমাকে দূরে সরিয়ে দিয়ে বলল, টাকার জন্য আমি সব কিছুই করতে পারি, আমার তো এটাই কাজ। এবং আমার সঙ্গে তোমার চাচাও জড়িত আছে এবং তোমার সঙ্গে এতদিন যা কিছু ঘটেছে সব তোমার চাচাও আমি মিলে করেছিলাম। তোমাকে আমি ভালোবাসার জালে ফাঁসিয়ে আজ আমি 10 লক্ষ টাকা ইনকাম করেছি। এই বলে আমার বর আমাকে সেখানে একা ফেলেই চলে যায়। বরের সামনে হাত জোর করে অনেক অনুরোধ করেছিলাম সে যাতে আমাকে ওই রকম জায়গায় ফেলে না যায়, কিন্তু সে আমাকে ওইখানে রেখে চলে গেছিল। কিন্তু আমি হার মানিনি। আমি ভেবেই নিয়েছিলাম যে যেমন করে হোক আমাকে ওই নোংরা জায়গা থেকে বেরোতেই হবে। কারণ আমার বর ও চাচা মিলে আমাকে এমন জায়গায় রেখে দিয়ে চলে গেছিল যে যেখানে মেয়েদের দিয়ে ব্যবসা করানো হয়। তাই সেদিন রাত্রেবেলায় চুপচাপ লুকিয়ে ছাদের ওপরের তালা ভেঙে অনেক কষ্ট করে দোতলা থেকে নিচে নেমে সে জায়গা থেকে পালিয়ে বাড়ি এসেছিলাম এবং বাড়ি আসার পরে আমার মা ও ভাইকে আমার চাচা ও বরের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলেছিলাম। তারপর পুলিশের কাছে গিয়ে আমার বর ও চাচাকে শাস্তি দিয়েছিলাম। এখন আমার বর ও চাচা আমার সাথে অনেক বেশি জুলুম করার অপরাধে জেলে আছে। এখন আমি বাড়িতেই আবার নাচের ক্লাস শুরু করেছি। একটা মানুষকে ভরসা করে আমি যে কত বড় ভুল করেছিলাম এটা আমি এখন বুঝতে পারি। কিছু কিছু মানুষ কিভাবে পরের টাকার লোভে আর একটা মানুষকে নরকে ফেলে দিতে পারে সেটা হয়তো
আপনারা এই গল্পের মাধ্যমে অবশ্যই বুঝতে পেরেছেন। তাই কোনো মানুষকে চোখ বুজে বিশ্বাস করার আগে যাচাই করে দেখবেন। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে আমায় ক্ষমা করে দেবেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।